নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, অলৌকিক জোনে আগের দিন তোমরা যে ঘটনাটা শুনেছিলে, সেই ঘটনাটা একটা বিষয় বাকি থেকে গেছে। তোমরা তো এটা বলেইছিলাম আমি, তোমরা শুনেও ছিলে যে বাচ্চা মেয়েটি সে ভদ্রলোককে বাঁচানোর জন্য, সে তো অশরীরী ছিল। অশরীরী মানে সে তো একটা হাওয়া, সেই নিজের হাওয়ার দাপটে তাকে টেনে নিয়ে গিয়ে, সেই ভদ্রমহিলাকে টেনে নিয়ে গিয়ে ট্রেনের লাইনে গিয়ে পড়েছিল। তারপরে কি ঘটনা ঘটেছিল তোমরা সবই জানো। তবে আজও নাকি ওই ঠিক রাত্রেবেলা ওই সময় একজন ভদ্রমহিলাকে দেখা যায়, সেই পোশাক পরা, সেই শার্ট পরা, সেই প্যান্ট শার্ট পরা ওই ভদ্রমহিলা, তার শরীরের অনেক অংশই হয়তো কাটা, কি যেন খুঁজে বেড়ায় রেল লাইনের ধারে। আজও নাকি তাকে অনেকে দেখতে পায়। তো এটা ভদ্রলোক বর্তমানে আমেরিকায় থাকেন, তার কানেও কথাটা এসে পৌঁছেছে যে তার স্ত্রীর চেহারারই এক অশরীরী কি যেন খুঁজে বেড়ায় রেল লাইন চত্বরে। তারপর থেকে তিনি চেষ্টা করে গেছেন অনেকবার প্ল্যানচেটের মাধ্যমে বিভিন্নভাবে তার সে অশরীরী কন্যাকে খুঁজে পাওয়ার। বর্তমানেও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিষয়টা আমি মিস করে গেছিলাম আগের দিনের ঘটনায়, তাই আজকে সেটা বলে শুরু করলাম। বন্ধুরা, সরাসরি চলে যাচ্ছে আজকের প্রথম ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন আরসি। তিনি সারা জীবন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন, বর্তমানেও আছেন। তা আরসি বলেই তার স্টুডেন্টরা তাকে চেনে, তিনি এই নামেই খুব স্বচ্ছন্দ। তাকে ঘটনাটা বলেছিলেন বাদল নামের একজন। বলছেন, এবং বাদল বলে যার কাছ থেকে ম্যাডাম ঘটনা শুনেছেন, সে বাদল খুবই বিজ্ঞান মনস্ক একটি ছেলে, কোনো মন গড়া কল্পকাহিনী বলার মতন ছেলে সে নয়। তাই তাকে বিশ্বাস করেই ঘটনাটা তিনি শুনেছেন এবং অবাক হয়েছেন এবং আমাদের সঙ্গে আজ শেয়ার করেছেন। বলছেন, অত্যন্ত রেগে গিয়ে বাদল হনহন করে বেরিয়ে এসেছিল পঞ্চদনের বাড়ি থেকে। মাথাটা তার গরম হয়ে গেছে, বেশ রাত হয়েছে, চারিদিক ফাঁকা। ক্লাবের মিটিং ছিল। মিটিংটা ক্লাবে একবারে হয়নি, ক্লাব তো তাদের পাড়ায়। ক্লাবের ছাদটা ঢালাই করা হয়েছে সবে দিন 10। পাড়ায় একজন ফ্ল্যাট করেছে, সেই করিয়ে দিয়েছে। এতদিন ঢালাই করা ছিল না, চালা ছিল। আজকের মিটিংটা নিবেদিতা কলোনির স্পন্দনের বাড়িতে ঠিক করা হয়েছিল। স্পন্দনের বাড়িতে আজ কেউ থাকবে না, তাছাড়া ওদের হলঘরটা বিশাল বড়, সবাই মিলে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। ছুটির দিনে ডাকা হয়নি মিটিং, কারণ রবিবার ক্লাবের 3 জন মেম্বারেরই বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, তারা আসতে পারবে না। তাই শনিবার আজকেই ঠিক করা হয়েছে। অনেকের আবার অফিস আছে, তাই সন্ধ্যায় মিটিং, রাতে হলে ক্ষতি নেই। সব দল বল বেঁধে, তো কাল তো রবিবার, সুতরাং রাত্রেবেলা তাড়াতাড়ি বাড়ি ফেরার তেমন কোনো তাড়া নেই। ডিসাইড হয়েছিল কোন নাটকটা এবার নামানো হবে। বেশ কয়েকটা ভালো নাটকের নাম বলল, সবই সামাজিক, কায়দা করে সমাজের দোষ ত্রুটি এগুলোকে দেখানো যাবে। তবে এগুলো বহুবার হয়ে গেছে, এত চেনা নাটক ওদের নামাতে ইচ্ছা করছে না। তার মধ্যে একটা বেশ ব্যঙ্গাত্মক কিন্তু হাসির মাধ্যমে সমস্যা তুলে ধরা হয়েছে, সেটারই নেবার ইচ্ছা ছিল বাদলের। কিন্তু দেখা গেল যে নাটকটা বাতিল হয়ে গেল। তার বদলে যে গল্পটা নেওয়া হয়েছে সেটা মানতে পারবে না বাদল। একটা ভৌতিক দোকানের গল্প, দোকান তার মধ্যে আবার ভূত, একটা অবাস্তব আবোল তাবোল গল্প মানে হয় এই নাটক লোকে দেখবে? আর অবাস্তব নাটকে যদি মঞ্চস্থ হবে তাহলে বাদলের থাকার দরকার নেই, এমনই মানসিকতা বাদলের। অথচ সংখ্যা বাড়ি যারা, তারা ম্যাক্সিমাম এই গল্পের প্রতি হাত তুলল। তাদের বক্তব্য প্রতিবারই তো একই রকম সামাজিক সমস্যা নিয়ে নাটক হয়েছে। তাতে কি সমাজে খুব একটা উপকার কিছু হয়? এটা একটু নতুনত্ব হোক না, নতুন কিছু। ভুল ঠিক এত তর্ক বিতর্কে গিয়ে লাভ কি? আসলে তা না, ক্লাবের প্রেসিডেন্টের নাতির লেখা গল্প, উঠতি লেখক। এই গল্প নিলে টাকা পয়সার কিছুটা সুবিধা হবে, অনুষ্ঠান জমাট করে করা যাবে, প্রেসিডেন্টেরও হাত খুলবে, কারণ তার নাতির গল্প বলে কথা। না হলে ওটা একটা গল্প হলো। যাই হোক, বাদল ঠোঁট কাটা। এ নিয়ে 2 কথা হতেই অন্যরা প্রায় হট্টগোল করে প্রতিবাদ করতে চাইল।
যেহেতু সংখ্যাগরিষ্ঠ নাটকটাই চাইছে, ফলে সবাই তেড়ে এলো রেডে করে। দুজন তো বলেই ফেললো বাদল নিজেকে একবারে বিশাল অভিনেতা ভাবে। হ্যাঁ, বাদলের অভিনয় ক্ষমতা অসাধারণ, কিন্তু তা বলে সে ছাড়া আর কেউ কিছু করতে পারবে না তা তো নয়। নিজেকে বিশুল বোদ্ধা ভাবে বাদল। অভিনয় করা, নাট্যবোদ্ধা হওয়া এক কথা নয়। যে গল্পটা তারা নিচ্ছে তার মধ্যে একটা অদ্ভুত নাকি শৈল্পিক ভাব আছে। এত বড় কথা আর বাদল সহ্য করতে পারল না। বলো, ধুর, আমি এইসব নাটকের মধ্যে নেই, আমি থাকবো না বলে হন হন করে বেরিয়ে এলো। আর কিছু বন্ধুরা পেছন থেকে ডাকলো, আই বাদল, এত কেঁপছিস কেন, বস না, কথা হোক, আয় না। সতুদাও ভীষণ হট টেম্পার, মোটামুটি ক্লাবের একটা চাই বলা যায়। এ ক্লাবের পুরনো লোক বাদলের একরোখা মনোভাব আর স্বভাবের জন্য ভারী চটে গেল। বলে ফেলল, কথা বলার তো কিছু নেই, এ নাটক হবে, না হলে নাটক আমরা করব না, আর তাহলে আমরা থাকবো না। ব্যাস, আর কোথায় যায় বাদল? বাদল আর দাঁড়ালো না। আর দাঁড়িয়ে তো লাভ নেই, সব তো ঠিকই হয়ে গেল। সে সতুদাকে বেশ ভালোবাসে, মান্য করে, আর সতুদাই এত বড় কথা বলল। একটা কথার উত্তর না দিয়ে হন হন করে চলল বাদল। বেশ রাত হয়েছে। বাদলকে ক্লাবের অনেকেই খুব ভালোবাসে। সত্যি সে অসাধারণ অভিনয় করে। বাদল ভাবল কেউ না কেউ আসবে তার পেছন পেছন। তার বন্ধুদের বেশিরভাগই এই দিক দিয়েই যায়, কিন্তু সে এখন কারোর মুখোমুখি হতে চাইছে না। কারোর সাথে একটা কথা বলতেও তার মন চাইছে না। বাদল ঠিক করলো সোজা রাস্তায় যাবে না, পাশে একটা গলি পেল, সেটা দিয়ে ঢুকে গেল। এদিকে বাদল বড় আসেনি, আজকেই প্রথমবার এই রাস্তায় এলো। 4 মাস আগে যখন স্পন্দনের গৃহপ্রবেশ হয়েছিল তখন ও নাটকের দলের সঙ্গে বর্ধমান গিয়েছিল, তাই এদিকে আসা হয়নি। কিন্তু এই রাস্তাটা, সে পথ দিয়ে তার যাবার কথা, তার প্যারালাল দেখে বোঝা যায় এটা দিয়ে গেলেও একই প্রায় হাঁটা হবে। একটু আগে রোড পেয়ে যাবে, সেখান থেকে তার চৌমাথার মোড়ে যেতে অল্প একটু হাঁটতে হবে। এখন কোনো কথা বলতে চায় না বাদল। বললে মুখ দিয়ে খারাপ কথা ছাড়া ভালো কথা বেরোবে না। সে জানে সে প্রচণ্ড রকচটা। সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। হাঁটার গতি সে কমালো। ওরা কেউ ভাববেও না যে সেই গলিতে ঢুকে পড়েছে। মাথাটা ঠান্ডা হতে শুরু করেছে। সে ভাবলো তার বলা নাটকটা পছন্দ নাও হতে পারে। হাসির ক্যারেক্টার প্লে করার মতো ছেলে তাদের দলে একটা নেই, তাও সত্যি কথা। কিন্তু তা বলে ভূতের নাটক? অবাস্তবতারও একটা সীমা থাকে। খানিকক্ষণ যাবার পর হাঁটার গতি সে আরও অনেকটা কমিয়ে দিল। মাথাটা একটু হালকা লাগছিল। তাদের দলের অনেকেই সিগারেট ছেড়ে দিয়েছে। বাদল সিগারেট কমাবার চেষ্টায় আছে। এ নেশা অত্যন্ত বাজে, জানে ক্ষতিকারক, চেষ্টাও করে, কিন্তু যখন খুব উত্তেজিত হয়ে পড়ে, টেনশনে থাকে, এই জিনিসটার বড় প্রয়োজন হয়ে দাঁড়ায়। ঠিক এই মুহূর্তে তার কাছে সিগারেট নেই, কারণ সে কিনে রাখে না। কিনে রাখলে কন্ট্রোল ব্যাপারটা থাকে না। খুব খেতে ইচ্ছা করলে একটা কিনে খায়, তাতে অকারণ খাওয়াটা বন্ধ হয়। এতক্ষণে সে খেয়াল করলো রাস্তাটা বেশ ফাঁকা। বাড়িঘর আছে, প্রচুর বড় বড় ফ্ল্যাট হচ্ছে। বেশ কিছু নির্মীয়মান অন্ধকারে আরও অন্ধকারকে গাঢ় করার জন্য দাঁড়িয়ে আছে। অবশ্য অনেক ফ্ল্যাটে লোকও আছে, ঘরে ঘরে আলো জ্বলছে, কিন্তু বাইরের লোক নেই। টিভির কল্যাণে বাইরে আড্ডা দেওয়ার রেওয়াজটা আজকাল চলেই গেছে। বেশিরভাগ লোক নয় টিভি নয় মোবাইল নিয়ে বসে থাকে। আগে যে বেরিয়ে আড্ডা মারার ব্যাপারটা ছিল সেটা কমে গেছে। ক্লাবের লোক আসে, খেলা চলে, বড় টিভিতে বসে সবাই দেখে, ক্যারাম খেলা হয়, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পাড়ার মোড়ে মোড়ে যে আড্ডাটা হতো সেটা এখন আর নেই বললেই চলে। দোকানে তো তেমন দেখতে পাচ্ছে না। খানিকটা এগিয়ে গিয়ে দেখলো অনেকটা খালি নিচু জমি, বোধহয় ভরাট হচ্ছে, তারপর একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে। এখানটা এতটাই ফাঁকা যে টিভির শব্দ আর কানে আসছে না। একটা সিগারেট না খেলেই নয়। এত লোক আছে, তা এখানে একটা সিগারেটের কোনো দোকান নেই। ঠিক তখনই চোখে পড়লো একটা দোকান, আলো জ্বলছে টিম টিম করে। খুব ছোট দোকান, ইটের গাঁথুনিগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে। দোকানটা যেন একটু হেলে আছে। সেদিকেই গেল বাদল। ছোট দোকানের মধ্যে কাঁচের শিশির মধ্যে লজেন্স, হজমিগুলি, শ্যাম্পুর পাতা, চিপসের প্যাকেট সুতো বেঁধে ঝোলানো দেখতে পাচ্ছে। একটু এগিয়ে গিয়ে দেখতে পেল দোকানের মতো দোকানের অবস্থাও খুব মুমূর্ষু। বয়স্ক লোক, চোখ একদম ঢাকা।
পিঠটা ধনুকের মতো বাঁকা, মাথা নিচু করে খাতার মধ্যে কি যেন লিখছিল। প্রশ্ন আসবে, চোখ ঢাকা আবার কি? চোখটা এত ছোট আর তার চামড়া ঝুলে পড়েছে যেন মনে হয় চোখই ঢাকা পড়ে গেছে। সেটা বোঝানোর জন্য বলছে আর কি। সে দাঁড়াতে চোখ তুললে তাকালো। আশ্বস্ত হলো বাদল। সিগারেট আছে? একদিকে গোটা কতক পান ও লাল কাপড় দিয়ে মোড়া রয়েছে। দোকানদার কিছু জিজ্ঞাসা করলো না, শুধু এক দৃষ্টে তাকিয়ে রইল। দৃষ্টিটা কেমন অদ্ভুত, টেরা নাকি লোকটা? অস্বস্তিও লাগছে। পরে বুঝলো না, লোকটা আর চোখের পলক ফেলে না, অমনি লাগছে। তাকিয়ে রইল। আরে বুড়ো মানুষটা কথা বলে না কেন রে বাবা? লজ্জরে দোকানে খদ্দের দেখলে একটু উৎসাহিত হওয়ার কথা। কেমন ভাবে তাকিয়ে আছে দেখো। বাদল বলল, একটা সিগারেট দিন তো। লোকটা কোনো উত্তর করলো না। যেখানে সিগারেটের প্যাকেট রাখা আছে সেখান থেকে ক্লান্ত কাঁপা কাঁপা একটা হাতে বার করে দিল। সিগারেট এগিয়ে দিল নিঃশব্দে। বাদল পকেট থেকে টাকাটা বার করে তার হাতে দিয়ে দিল। পকেটে দেশলাই থাকে না, লাইটারও না। ও তো নেশা চাগার দেয়। এটা কমিয়েছে অনেক চেষ্টা করে। দেখলো একটা নারকেল দড়িতে আগুন জ্বলছে মিটমিট করে। সেখান থেকে ধরিয়ে নিল সিগারেটটা। তারপর আবার হাঁটতে লাগলো। তার হিসেব বলছে আর মিনিট 5-7 গেলেই বড় রাস্তায় পড়বে। কিন্তু সিগারেটটায় টান দিতেই নিভে গেল। মনে হচ্ছে একদম মেয়ানো, শ্বেতানো, ভিজে ভিজে। মুখে দিয়ে একটা বিরক্তিসূচক উফ শব্দ বেরিয়ে এলো। সবে মাত্র একটা টান দিয়েছে, আবার পিছনে ফিরল, দড়ি থেকে সিগারেটটা ভালো করে ধরাবে বলে। কিন্তু পেছন ফিরে হতভম্ব হয়ে গেল। সিগারেট জ্বালিয়ে মাত্র একটা টান দিয়েছে, 2 মিনিট হয়েছে কিনা সন্দেহ। কিন্তু দোকানটা কোথায়? দেখতে পাচ্ছে না। এই তো এখানেই দোকানটা ছিল। কোনো গলি টলিও নেই যে প্যারালাল রাস্তা ধরেছে, তাও না। সমান রাস্তা ধরে হেঁটে যাচ্ছে, ভুল করার কোনো জায়গাই নেই। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। একটু পিছিয়ে এলো, কোথাও যেন কোনো দোকান নেই। আরও পিছিয়ে এলো। আরে এতটা তো আমি এগিয়ে যাইও নি। ফাঁকা মাঠের মতো জায়গাটায় আর নতুন তৈরি হওয়া আধখাঁচড়া কমপ্লেক্সের কাছেই এলো। কি হলো ব্যাপারটা? এখান থেকেই তো গিয়েছিল, তার মানে পথটা ঠিকই আছে। কমপ্লেক্সের গায়ে তো দোকানটা ছিল। আবার এগিয়ে গেল, কোনো দোকান নেই। কিন্তু এটা সম্ভব কি করে? এই যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে তার থেকে 2 পা এগিয়েই তো ছিল দোকানটা। হতভম্ব বাদল পকেট থেকে মোবাইল বার করে টর্চ জ্বালালো। কমপ্লেক্সটার সীমানায় গিয়ে দেখলো একটা ভেঙে পড়া ইটের দেওয়াল, আর টিনের চালটা কাত হয়ে আছে। কি আশ্চর্য, এটা কি করে হলো? কোনো দোকানি কিচ্ছু নেই। মোবাইল আলোয় চকচক করে উঠল টিনের লেখা একটা রংচটা বোর্ড। লেখা ছিল রকমারি সব। তেবড়ে বেঁকে গেছে টিনটা। বাদল গোটা জীবনে এত বিস্মিত হয়নি। এটা কি করে সম্ভব? অলিক দর্শন। ক্লাবে ছিল, সেখানে কোথাও এক ফোঁটা কেউ মদ ভাঙ খায়নি। বাদলের জর্জারিও নেই যে ভুলভাল দেখবে। আর তাছাড়া আজকে তো মিটিং হয়েছে বন্ধুর বাড়িতে। এটা কি দেখলো? আর ভুল হলো এরকম ভুল। কিন্তু হাতের দিকে চোখ পড়ল, হাতে ন্যাতন্যাতে ভিজে সিগারেটটা। এত যদি ভুলই হয়, সিগারেটটা হাতে এলো কোত্থেকে? সে আবার দ্রুত পায়ে হেঁটে চলল। কোথাও কোনো দোকান নেই। যত বড় রাস্তা দিকে এগিয়ে গেল কোথাও কিচ্ছু নেই। একটা দেখা গেল, তাও বন্ধ। লন্ড্রি বন্ধ, আর একটা বন্ধ স্টেশনারি, রাত হয়েছে সেটাও বন্ধ। বড় রাস্তায় উঠে সে পেছনের দিকে তাকালো, ফাঁকা রাস্তা, কাউকে দেখা যাচ্ছে না। ব্যাপারটা কি হলো বোঝা গেল না। রাতে বাদলের ভালো করে ঘুম হলো না। এমন অবাস্তব ঘটনা জীবনে ঘটেনি। কাকে জিজ্ঞাসা করা যায়? মন্টুদাকে ধরল। মন্টু তার বাড়ি ওই নিবেদিতা কলোনি থেকে একটু এগিয়েই। মন্টু তার সাথে এই কথাও বলার পর জিজ্ঞাসা করলো, মন্টুদা, তোমাদের ওই যে গলিটা আছে, ওই যে বড় রাস্তার প্যারালাল গলিটা যে গো, ওখানে একটা দোকান আছে গুমটি মতো, ওটার খোলে না? মন্টুদা বলল, না রে, ওই জায়গায় তো কোনো দোকান নেই। মাঝে মাঝে একটা লোক রুটি করতে বসতো। একটা ইস্ত্রিওয়ালা বসে সকাল থেকে 9টার মধ্যে উঠে যায়। এখন তো অনেকেই রুটি কিনে খায়, ওইটুকু টাইমের জন্য বসে। তবে তোদের বড় রাস্তার দিকে 2টো দোকান আছে, ওই যে ফ্ল্যাটগুলোর নিচে।
চেনা যাবে না, ওই একটাই জায়গায় আছে। বাদল বলল, তুমি বলছো বটে, কিন্তু আমি ওখান থেকে একটা ছোট পান বিড়ি চিপস এইসব বিক্রি হয় না এরকম একটা দোকান দেখেছি। মন্টু হেসে বলল, দেখেছি না, দেখেছিলাম বল, অন্তত 3 বছর আগে। ওই তো হাবুলের জমিটা ছিল, যে কমপ্লেক্সটা গড়ে উঠেছে তার এই দিককার অনেকটা জমিই তো ছিল হাবুলের। ওখানে ছিল একটা ছোট মুদিখানার দোকান। পান বিড়ি সিগারেট পেন্সিল রবার টুকিটাকে জিনিস বিক্রি করতো হাবুলের দাদু। রোজগার পাতি তো কিছু ছিল না, জমজমাটে সংসার, গরু টরু ছিল। হাবুলের মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেল, দিদিমাও মরে গেল। সেই শোকে হাবুল ওই একটাই ছেলে বকে গিয়েছিল, নেশা ভাঙ ধরল, বিষাক্ত মদ খেয়ে মারা গেছিল। ওই দাদু একলাই দোকানে বসে থাকতো, মাথাটা নিচু করে মন মরা হয়ে গেছিল। চারদিকে তাকিয়ে একটু চাপা গলায় মন্টুদা বলল, জমিটা তো পুরো দখল করে নিয়েছিল রে। এবার জমিটা বিক্রি করে না দিয়ে পুরোটা বিক্রিও করলো না, সম্পত্তিটা হাতছাড়া হয়ে গেল পুরো। হাবুল যে কোথায় সেটা তো বোঝে না বুড়ো। তারপর যা হয় তাই, বেহাত হয়ে গেল। কদিন খুব ঘোরাঘুরি করেছিল বুড়ো, এ পার্টি অফিস ও পার্টি অফিস, এর দৌড়ে তার দৌড়ে। তারপর বয়স হয়েছিল, একদিন এমনিই মরে গেল। ওই দোকানেই থাকতো। এখন তো বিশাল বড় কমপ্লেক্স তৈরি হচ্ছে, অনেক বড় বড় প্রমোটার, বড় বড় ব্যাপার। বাদল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তাহলে সে কাকে দেখলো? হাবুলের দাদুকে? এ তো অসম্ভব। এই সত্যি কেমন করে হয়? আর মন্টুদার বলা কথার সঙ্গে তো মিলেও গেল, সত্যিই তো বয়স্ক দাদুটাকে সে দেখেছে। 2-3 দিন বাদে ক্লাবের থেকে ছেলেরা ডাকতে এলো, সতুদা ডাকিছে। বাদলের মাথা কি ঠান্ডা হয়েছে? নাটক করবে না বলে ক্লাব ছাড়বে তা কি হয়? এই ক্লাবে কত ছোট থেকে আছিস, এরমভাবে কথা কি বলা উচিত? সন্ধেবেলা গেল। সতুদা বলল, তোর জেদ বড়, ওই নাটক আমরা নিচ্ছি না, অন্য কোনো নাটক ভাববো। ওটার পরিবেশ তৈরি করতে একটু অসুবিধা হবে, আর অভিনয় ঠিকমতো না করতে পারলে নাটকটা জমবে না। থাক ওটা। তবে টাইম চলে যাচ্ছে, দেরি হলে রিহার্সালের সময় পাওয়া যাবে না, অন্য কিছু তাড়াতাড়ি ভাবতে হবে। এবার বাদল সবাইকে অবাক করলো। সতুদা, এই নাটকটাই থাক। পরে ভেবে দেখলাম, এরকম একটা আজগুবি নাটক যদি ঠিক করে বাস্তবভাবে তুলে ধরতে পারি, অভিনয় আমার সার্থক হবে, লোকেও চমকে যাবে। ওটাই চলুক, আমি আছি, ভালো ভালো ছেলে আছে, তাড়াতাড়ি রিহার্সাল জমিয়ে করলে উঠে যাবে। সবাই হাসতে লাগলো। তোর পাগলামির সীমা নেই, এই কত কাণ্ড করলি, কত রাগ, রাতের সময় লাফাতে লাফাতে বাড়ি থেকে বেরিয়ে এলি। বাদলও হাসতে লাগলো। নাটকটা জমিয়ে করেছিল সে, তবে আজগুবি অবাস্তব গল্প বলে যে তা ভেবেছিল, সেটা যে বাস্তব হয় কখনো কখনো, সে মনে মনে জেনে গেছিল। সত্যি অদ্ভুত বিষয়। মা বাবা মরা নাতিকে দাদু মানুষ করছিল ওই ছোট দোকানটা চালিয়ে। সেই নাতিও বদ সঙ্গে মিশে নেশা ভাঙ ধরল, তারপর একদিন বিষাক্ত মদ খেয়ে মারা গেল। দাদু তারপরও দোকানটা চালাচ্ছিল, পেটের দুবেলা ভাত তো জোগাড় করতে হবে। কিন্তু অসহায় বুড়োকে দয়া তো দূরের কথা, প্রমোটাররা আরও মাথায় উঠে বসলো, জবরদখল করে নিল। কারণ জানে তার মাথার ওপর কেউ নেই, আর এই সব প্রমোটারের ওপর তো রাজনৈতিক দলেরও একটা হাত থাকে। তো লড়াই করতে করতে বৃদ্ধ মারা গেলেন, কিন্তু তার আত্মা ওই দোকানে আজও আছে। দোকানটা ভেঙে গেছে, টিনটা, তার টিনের যে সাইনবোর্ডটা সেটা ভেঙে একটা সাইডে ফেলা আছে। আর ক বছর বাদে সেখানে অনেক বড় কমপ্লেক্স হবে, কেউ ভুলেই যাবে হাবুলের দাদুর একটা দোকান ছিল। কিন্তু আত্মা কখনো ভোলে না, সে তার নিজের জায়গা জমি ছাড়ে না। সত্যি এভাবে ঠকিয়ে কারোর থেকে কিছু নিলে, আমি জানি না বর্তমানে এই জায়গাটি কোথায়, আমি জিজ্ঞেসও করিনি ওনাকে। তবে যারা ওখানকার লোকাল লোক যারা জানেন, মনে হয় না তাদের এই দোকান নেওয়াটা ঠিক হবে। আবার অনেকে সব মানেও না। সে বৃদ্ধের আত্মা আজও ওখানে ঘুরে বেড়াচ্ছে। সরাসরি চলে যাচ্ছি বন্ধুরা আজকে দ্বিতীয় ঘটনায়। সত্যি মনটা খারাপ হয়ে গেল ঘটনাটা শুনে।
ম্যাডামকে ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। এবং সত্যি একজন অবিশ্বাসী মানুষ যখন প্রথমবার এই ধরনের কিছু দেখে তার কীরকম রিয়াকশান হয় সেটা সত্যিই অদ্ভুত। যারা বিশ্বাস করে তারা দেখলো তারা তো ঠিক আছে, কিন্তু যে বলে দূর এসব হয়ই না, এসব বাজে কথা, সে যদি চলার পথে এরকম আজগুবি কিছুর সম্মুখীন হয়, যেটা তার কাছে আজগুবি সেটাই যদি বাস্তব হয়ে সামনে দাঁড়ায়, সত্যি তো অবাক না হয়ে যায় কোথায় মানুষ। কিন্তু কি, মানুষের ইগো। বাদলবাবুও যেমন সবার সামনে স্বীকার করতে পারেননি যে আমি এরকম কিছু দেখেছি। এরকম আজ আমাদের সমাজে অনেকে আছেন, তারা লোকে কি বলবে বা নিজে ছোট হয়ে যাবে এই জন্য এরকম ঘটনা ঘটলেও স্বীকার করেন না। ঘটনা পাঠিয়েছেন শ্রীরামপুর থেকে আত্রিকা, লিখেছেন নমস্কার বন্ধুরা, শৈলীদি নমস্কার। অলৌকিক জোনে আজ প্রথমবার ঘটনা পাঠাতে যাচ্ছি। লাস্ট 1 বছর যাবৎ তোমার চ্যানেলের শ্রোতা, ফাইনালি আজকে ঠিক করেই ফেললাম লিখব। ঘটনাটি ঘটেছে আমার এক বান্ধবীর সাথে। ওর নাম নিহারিকা, আমরা ওকে নিহার বলে ডাকতাম। ক্লাস 10 পর্যন্ত আমরা একই স্কুল গাড়ি ব্যবহার করতাম এবং আমাদের সেকশনও ছিল একই। মাধ্যমিকের গণ্ডি পেরোনোর পর উচ্চ মাধ্যমিকের স্ট্রিম আলাদা হয়ে যায় এবং তারপরে যে যার মতো কেরিয়ার গড়ায় ব্যস্ত। তারপর যাই হোক, বছর 6 পর একদিন মেট্রোতে দেখা হলো। পুরনো বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হলো। গল্প আমাদের গড়ালো আমার বাড়ি পর্যন্ত। অনেক পুরনো কথার ভিড়ে আমি জানতে পারি আজকের ঘটনাটি। নিহারিকা বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। ঘটনাটি ঘটেছিল তার হোস্টেল লাইফকে কেন্দ্র করে। 12-এর পর যখন সে কলেজে পড়তো তখন কলেজের পাশাপাশি একটি গার্লস হোস্টেলে তথা মেসে থাকতো। প্রথম যখন গিয়ে ওই মেসের ওই ঘরটাতে দেখতে যায় তখন দেখে খুব স্বাভাবিক, ভাড়াটাও যেহেতু সাধ্যের মধ্যে ছিল, খুব একটা দেরি করেনি, সেখানে শিফট হয়ে যায়। আচ্ছা, এর আগে আমি একটু রুমটার বর্ণনা দিয়ে দিই। হোস্টেলটি ছিল মূলত 3 তলা। হোস্টেল না বলে মেসবাড়ি বলাটাই বোধহয় ভালো হবে। ওর রুমটি ছিল 3 তলায়, তার ওপরেই ছাদ। প্রত্যেক তলাতে একটা লম্বা করিডর এবং করিডরের দুদিকে রুমগুলো ছিল। রুমগুটি ছিল বড়ই অদ্ভুত। বিশাল বড় বড় জানলা থাকা সত্ত্বেও রুমটার মধ্যে যেন সবসময় কেমন একটা অন্ধকার ভাব ছেয়ে থাকতো। আর একটা কথা, রুমের দরজার ওপর একটা সিঁদুরের ফোঁটা দেওয়া ছিল। তো যাই হোক, রুমটিতে মানিয়ে গুছিয়ে নিয়ে নিহারিকা থাকতে শুরু করেছিল। প্রথম সব তো ভালোই চলছিল। ঘটনা শুরু হয় 2 মাস থাকার পর থেকে। যখনই নিহার ওর বাড়িতে ভিডিও কল করতো, ওর মা জিজ্ঞাসা করতো যে তোর পেছনে ওই মেয়েটা কে বসে আছে রে, নতুন রুমমেট? কিন্তু উনি আর ওই রুমে একাই থাকতো এবং তখন অবধি তার রুমে কোনো রুমমেট আসেওনি। নিহার মায়ের এসব কথাগুলোকে হাসির ছলে উড়িয়ে দিত, গ্রাহ্যও করতো না। এই 2 মাসে এতগুলো পাত্তা না দিলেও কিছু কিছু অলৌকিক জিনিস যে ঘটছে সে লক্ষ্য করেছে। যখন সে হোস্টেলের মেসে তার নিচের তলায় ক্যান্টিনও ছিল, সেখানে খাবার খেতেও তার কোনো অসুবিধা হতো না। কিন্তু একদিন সে খাবার বাইরে থেকে আনিয়ে রুমে নিয়ে এসে খায়। রুমের খাবারটি রেখে রুম লক করে সে বেরিয়ে যায় তার বান্ধবীর থেকে নোটস আনতে। কিন্তু ফিরে এসে দেখে খাবারটি উচ্ছিষ্ট হয়ে গেছে। মানে রুটিটা অর্ধেক খাওয়া, তরকারিটা ছড়ানো ছেটানো, প্লাস্টিকটা এমনভাবে রাখা আছে যেন কেউ খেয়ে ওরমভাবে কোনো রকমে মুড়ে টুড়ে রেখে দিয়েছে। কিভাবে হয়? দোকান থেকে যখন আনলো আর কি, তখন তো সব ঠিকই ছিল। এসব ভাবতে ভাবতে পরক্ষণে সে শুনতে পায় একটা নুপুরের শব্দ। মনে হয় করিডোরে এ প্রান্ত থেকে ও প্রান্ত কেউ যেন দৌড়ে গেল। পরে এই কথাটি ও হোস্টেলের অন্যান্য বান্ধবীদেরকে জিজ্ঞাসা করে। তারা এরকম কোনো শব্দ পায়নি বলে তারা জানায়। আর অদ্ভুত বিষয় হচ্ছে সেই রুমটি লক করে গেছিল এবং যেহেতু সে কলেজ থেকে একেবারে ফিরেছিল, কলেজ যাওয়ার সময় জানলা টানলাগুলো ভালোভাবে বন্ধ করেছিল, তাই বিড়াল টিড়াল ঢোকার সম্ভাবনাও একদম নেই। এরপর থেকে এরকম ঘটনা প্রায় ঘটতে থাকে। যেহেতু কলেজ 3 বছরের আর সবে মাত্র 2 মাস কেটেছে, চারপাশে আর কোনো ভালো সস্তা হোস্টেলও সেভাবে নেই তার বাজেটে যেটা আসে। সুতরাং চোখ কান বুঝে ওখানে থাকাটাই সে সিদ্ধান্ত নেয়। বাড়ির আর্থিক অবস্থা বিশাল একটা ভালো নয় যে সে দিনের পর দিন কোথাও না কোথাও একটা শিফট হয়ে যাবে, তাই সে আর বাড়িতে এসব জানায় না এবং ভিডিও কল করা বন্ধ করে দেয়।
এর মধ্যে প্রায় কিছু কিছু জিনিস লক্ষ্য করে। সেটি হলো রুমে যে জায়গাটায় ওর বিছানা রয়েছে সেই বিছানাটার পেছনের দেয়ালটায় প্রায় মাঝরাতে থেকে যেন ঠুক ঠুক করে কিছু ঠোকে, আর নুপুরের শব্দটাও পায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পাশের রুমটা ফাঁকা, ওই রুমে কোনো ছাত্রী অ্যালোটেড নেই। মাঝে মাঝেই মাঝরাতে ছাদে নুপুরে পড়ে কেউ যেন হেঁটে যাচ্ছে শব্দ। এসবের জন্য তার সাথে একটি হনুমানজির ফটো রাখতো সবসময়। এরপর আসে তার সেমিস্টার পরীক্ষার সময়। রাত করেই পড়াশুনো করছে। রাত যখন প্রায় 2টো বাজে সে টয়লেটের দিকে যায়। টয়লেটে যখন গিয়েছিল তার মধ্যে একটা অস্বস্তিকর অনুভব হয়নি। সে বরাবরই একটু সাহসী টাইপের মেয়ে। কিন্তু ঘটনাটা শুরু হয় যখন তার রুমে প্রবেশ করে। সে কোনোদিনই ওই সমস্ত ঘটনা ওই রুমে ঘটতো বলে লাইট অফ করে ঘুমোতো না, কাজেই লাইট অন রেখে বিছানায় শুতে আসে। তখন সবে 10 মিনিট হয়েছে, কি হয়নি, চোখটা সবে বুঝেছে। হঠাৎ তার ঠিক কানের পাশে এসে শুনতে পায় রূপুরের ঝনঝন শব্দ। এক ঝটকায় টান মেরে উঠে পড়ে। মারাত্মক ভয় পেয়েছে। কাল আবার পরীক্ষা, কিন্তু মনকে বোঝায় রাত জাগার কারণে সে হ্যালুসিনেট করছে। ফোনের মধ্যে হনুমান চালিসা চালিয়ে দেয়, ঘুমানোর চেষ্টা করে। সে রাতে আর কিছু ঘটে না। আর একটা কথা, নিহারের মাথার দিকে যে দেয়ালটা পড়তো, যে দেয়ালে সবসময় কিছু ঠোকাঠুকির আওয়াজ পেত, সেই দেয়ালের পাশেই ছিল একটা ছোট দেওয়াল আলমারি। আলমারিটা পুরনো ঝরঝরে অবস্থায় থাকার জন্য কোনো দিন ওটাতেও হাত দিত না। এরকম একদিন কলেজ থেকে ফিরে সন্ধ্যাবেলায় টিফিন খেয়ে বসে আছে। সমস্ত কিছু তার কাছে এখন সময়ের অপেক্ষা, কবে পরীক্ষা শেষ হবে আর বাড়ি ফিরবে। পড়াশোনা শেষ করে সেদিন রাত্রে ঘুমায়। রাত তখন 1:45। হঠাৎ এমন কিছু একটা দেখে যে স্বপ্ন না বাস্তব সে বিশ্বাস করতে পারে না। সে এসে দেখে একটা ছায়া অবয়ব তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ওই করিডোরে, ওই রুমটার দিকে। সেই রুম, সেই সিঁদুরের ফোঁটা দেওয়া দরজা, কিন্তু সবই ধোঁয়া ধোঁয়া। তারপরে দেখতে পায় আশ্চর্যজনক বিষয়টি, তার রুমের বিছানার মাথার উপর যে আলমারি, যাতে কোনোদিন সে হাত দেয়নি, সে আলমারির ভেতরের দিকে অবয়বটি কি যেন একটা ইশারা করছে। এর মধ্যে আবার শুনতে পায় তার কানের কাছে নুপুরের একটা শব্দ, কিন্তু শব্দটা খুব হালকা, এবং তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে পড়ে। তার মানে এতক্ষণ যা দেখছিল সেটা স্বপ্ন না, বাস্তব। সে বুঝতে পারে না হুবহু সেই জামাটা পরে ঘুমিয়েছে, যে জামাটা পরে এতক্ষণ সে নিজেকে দেখেছে। এরপর সে মনে মনে অনেকটা ভয় নিয়ে, তার সাথে অনেকটা কৌতূহল নিয়ে আলমারিটার দিকে হাত বাড়ায়। ওই একটা কোনায় রুমে তা এতদিন কি আছে তার কাছে অজানা। আলমারিটার মধ্যে হাত দিয়ে সে দেখে খবরের কাগজের পাতায় মাকড়সার জালে ভর্তি। তার ভেতরে একটা চকচকে জিনিস দেখতে পায়, বুঝতে পারে একটা নূপুর। তার কাছে স্বপ্ন বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এরপর 2 দিন পর তার পরীক্ষা ছিল, কিন্তু ওই দিনগুলোতে কোনো কিছু একটা ঘরটার মধ্যে কোনো খারাপ জিনিস সে ফিল করেনি। আর একটা কথা, যে সব সময় জিনিসগুলো শুনতে পেত, বুঝতে পারত, কোনো দিন সেই জিনিসগুলো কিন্তু তার ক্ষতি করেনি। বা হয়তো হনুমানজির ফটো থাকার জন্য ক্ষতি করতে পারেনি, সেটাও হতে পারে। কোনোদিন তাকে ভয় পাওয়ানো হয়তো তার উদ্দেশ্য ছিল না। এরপর সে পরীক্ষা দেওয়ার পর বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে মাকে ঘটনা সমস্ত বলার পর মা এক পুরোহিতের কাছে পাঠায়। যথারীতি পুজো পাঠের মাধ্যমে সমস্ত কিছু কাটানোর চেষ্টা করা হয়। এরপর সে পরবর্তীতে কলেজের এক সিনিয়র দিদির কাছ থেকে জানতে পারে, তার মতোই এক বুক স্বপ্ন নিয়ে গ্রাম থেকে শহরে একটা মেয়েও পড়তে এসেছিল। সেই মেয়েটি ওই রুমে থাকতো বছর 5-6 আগে। মেয়েটি পড়াশোনায় খুব মনোযোগী ছিল এবং কলেজে সবার থেকে ভালো ছিল। মেয়েটার একটাই শখ ছিল, গ্রামের মেয়ে তো, সব সময় পায়ে নুপুর পড়তো। কলেজের বেশ কিছু লোকজন ওকে সহ্য করতে পারত না, যেহেতু প্রফেসরদের চোখে সব সময় উঁচুতে থাকতো। ও সব বিষয়ে পারদর্শী ছিল। কলেজে যাবার সময় সেই নুপুর জোড়া আলমারিতে খুলে রেখে যেত। সে মেয়েগুলির দল এই জিনিসটি লক্ষ্য করেছিল। প্রতিশোধ নেওয়ার জন্য হোস্টেলের মধ্যে একদিন সেই মেয়েগুলি তাকে মিথ্যে চুরির অপবাদ দেয়, বলে যে ওর নুপুরটি আসলে সেই দলেরই একজন মেয়ের ও চুরি করেছে, এবং তার মা বাবার নাম করে তাকে নানাবিধ অপমান করে।
কলেজের সবার মুখে মুখে প্রচারিত হয় এই ঘটনা। এই দেখো দেখো ওই নুপুর পরে আসতো, ওই নুপুরটা না চুরি করা। হেঁটে গেলে তাকে নিয়ে ফিসফাস কথা হতো। কেউ সত্যিটা শুনতে আগ্রহী ছিল না, তাকে অপমান করাটাই উদ্দেশ্য। মানুষের এটাই স্বভাব, কানে একটা কিছু এলে সেটাকেই সত্যি বোধে ভেবে নেয়। সত্যি মিথ্যে যাচাই করার কোনো দরকার মানুষের থাকে না, আলোচনা একটা পেলেই হলো। এই সমস্ত অপবাদ সহ্য করতে না পেরে এক রাতে ঘুমের ওষুধ খেয়ে সারা জীবনের মতো জীবনদীপ সে নিভিয়ে দিয়েছিল। পরে এই সমস্ত ঘটনা পুলিশি জেরায় সত্যটা সামনে আসে, কিন্তু হোস্টেল কর্তৃপক্ষ কোনোভাবেই হোস্টেলের মান মর্যাদা নষ্ট দেয়নি এবং পুরোপুরি ব্যাপারটাকে ধামাচাপা দেয়। এমনকি হয়তো পুলিশ কোনোভাবে রুমটি ইনভেস্টিগেট করতেও বাধা দিয়েছিল। সে সমস্ত ঘটনা চাপা পড়ে যায় কালক্রমে সেই রুমটিতেই নিহার ছিল। প্রথমে যে পুজো পাঠের পর থাকতে এসেছিল এবং সেই কারণেই রুমটা একটু হলেও অন্যদের থেকে তাকে কম ভাড়ায় হোস্টেলের ওনার তাকে দিয়েছিল। সমস্ত ঘটনা জানার পর নিহারের মায়ের অনুরোধে পুরোহিত মশাই জানায় কারুর ক্ষতি করার জন্য সে করেনি, নিজের শেষ ভালোবাসাটুকুনি অর্থাৎ নুপুর জোড়াকে আগলে রাখতে ওই রুমেই থাকতো মেয়েটি। ভালোবাসার জিনিসের প্রতি মায়া সে কাটাতে পারেনি মারা গিয়েও। সমস্ত পূজা পাঠ শেষ করে নুপুর জোড়া গঙ্গার জলে পুরোহিত মশাই বলে ভাসিয়ে দিতে। এরপর পরবর্তীতে সেই বাড়ি থেকে ডাইরেক্ট কলেজে যাতায়াত করতো। পরবর্তীতে ওর সাথে আর কোনো খারাপ ঘটনা ঘটেনি, তবে হোস্টেলটি এখনও রয়েছে। ওই রুমটিতে আর কাউকে থাকতে দেওয়া হয় কি না সে সম্পর্কে নিহার আর কোনো খবর রাখে না। আজকের ঘটনা লিখতে গিয়ে হয়তো একটু বড় হয়ে গেল। আমি যখন শুনেছিলাম শোনার সময় ভয়ের থেকে বেশি গ্রাম্য সাদাসিধা মেয়েটির জন্য আমার করুণা বা মায়া হয়েছিল। শহরের কিছু প্রতিশোধ পরায়ণ মানুষ নিজেদের আক্রোশের কারণে কি না করে। আজকের ঘটনা এত দূর ছিল, যদি পাঠ করো ভালো লাগবে। শ্রীরামপুর থেকে আত্রিকা। থ্যাংক ইউ সো মাচ আত্রিকা, সত্যি তোমার ঘটনাটা পড়ে খুব ভালো লাগলো, এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। এভাবেই বন্ধু আমাদের সঙ্গে থেকো এবং নতুন কোনো ঘটনা থাকলে অবশ্যই আমাদের লিখে পাঠাতে পারো, কোনো সংকোচ করো না। তোমরা যারা অলৌকিক জোনে ঘটনা পাঠাতে চাইছো তাদের জন্য বলে দিই, আমাকে তোমরা মেইল করতে পারো alaukikzone310@gmail.com। ডেসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া ফেসবুকে যদি পাঠাতে চাও, ফেসবুকের আমাদের অলৌকিক জোনে ফেসবুক পেজ আছে, অলৌকিক জোন ফেসবুকে গিয়ে টাইপ করতে পারো, অথবা ডেসক্রিপশান বক্সে অলৌকিক জোনের লিঙ্কও আছে, সেখানেও ক্লিক করে সরাসরি চলে যেতে পারো এবং ভয়েস মেসেজ বা লিখে ইনবক্সে ঘটনা পাঠিয়ে দিতে পারো। এরপর চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন বাবলি মল্লিক, অসাধারণ লাগলো ঘটনা, এমন ধরনের গল্প শোনার অপেক্ষায় থাকলাম, বলার স্টাইলটা অসাধারণ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে কদিন যাবৎ বেশ শারীরিক অসুস্থতার মধ্যে আছি, হয়তো জানি না যদি কিছু ভুল বলে ফেলি বা আমার কথা যদি বুঝতে তোমাদের সমস্যা হয় প্লিজ ক্ষমা করে দিও। তপন কুমার সেনগুপ্ত, ভেরি নাইস, নাথিং টু সে অ্যাবাউট দিস, ওভারওয়েলমড, আই এম স্পিচলেস। থ্যাংক ইউ সো মাচ। যিশু আর্ট লিখেছেন বাহ দারুণ। সুহানা পারভিন লিখেছেন এক্সেলেন্ট। রমাশিস দাস লিখেছেন লাভ ফ্রম কল্যাণী। সংঘমিত্রা লিখেছেন খুব ভালো লাগলো। অমিয় দত্ত লিখেছেন দারুণ হয়েছে আজকের এপিসোডটা। কিশোর T6J লিখেছেন জীবনে প্রথমবার এত ভালো ঘটনা শুনলাম। সমর দাস লিখেছেন হৃদয় ছুঁয়ে গেল, লাভ ফ্রম খড়গপুর। মালা দাস লিখেছেন বড়ু তোমার কথা বলা ধরনটা সুন্দর, একটা ঘটনা পাঠাবো কিন্তু সাহস পাচ্ছি না। কেন সাহস পাচ্ছেন না? অবশ্যই ঘটনা পাঠান। দীপ্তি মাইতি, অসাধারণ একটা ঘটনা শুনলাম, বেশ ভালো লাগলো। জ্যোতিকা কুণ্ডু লিখেছেন অসাধারণ লাগলো ঘটনাটা। কৃপা ত্রিপুরা লিখেছেন অসাধারণ ঘটনা। সিনচান লিখেছেন অসাধারণ ছিল। উর্বশী বসাক, দারুণ লাগলো। এছাড়া দেখি কাদের কমেন্ট, অনেকে বলে যে আমাদের কমেন্ট একদম পড়া হয় না, তাদেরগুলো আমি একবার দেখিনি কারুর বাদ যাচ্ছে কিনা। পারমিতা পুততুণ্ড, অভিজিৎ রয়ের সমস্যা হচ্ছে ওনার সব কিছু ঘটনায় ঢপ মনে হয়, তো সেক্ষেত্রে সত্যি আমাদের কিছু করণীয় নেই। আমি বারবারই বলি বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা যাদের মনে হয় এগুলো ঢপ সব বাজে কথা আপনারা
এন্টারটেনমেন্ট হিসাবে নিন। সরকার সাহা লিখেছেন, আপু এই কথাগুলো প্যারানর্মাল ইনভেস্টিগেটর যারা আছে তারা সাধারণভাবে বলে। হ্যাঁ, ঠিক বলেছেন। বৈশাখী মল্লিক লিখেছেন, এটা O2 বারের ঘটনা, নাইট ক্লাবের একটা ঘটনা উনি কমেন্ট করেছেন। দোলন পাল, সঞ্চারী রয়, অমিত বাউরি লিখেছেন, আমি অনেকবার কমেন্ট করেছিলাম গাইশাল রেল দুর্ঘটনা নিয়ে ভিডিও করুন। গাইশালের ঘটনা আরও একটি আছে, অনেক আগের আমি একটি ঘটনা, এই ঘটনার ওপর ভিডিও বানিয়েছি, মানে সত্যি ঘটনার ওপর। আমি চেষ্টা করব যদি এই লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেওয়া যায়। হরর সব লিখেছে শৈলীদি, তোমার স্টোরিজ ভয়েস দুটোই লাইক করি। শ্রীয়াঙ্কা, ঘটনাটি মাতৃশক্তির আরাধনায় অনন্য নজির। অরুণাভবাবু এক মহাসাধকের থেকে কম কিছু নন। যতদূর মনে হয় তিনি অশরীরী মেয়েকে আবার অবশ্যই তার সাক্ষাৎ পাবেন। থ্যাঙ্কস অলৌকিক জোন ঘটনাটি উপস্থাপনা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। শর্মিষ্ঠা চ্যাটার্জি লিখেছেন, খুব সুন্দর ঘটনা। মারিয়া বারুই লিখেছেন, অপূর্ব। রেহমান ইন্তেকাব লিখেছে, সম্পূর্ণ ভিন্ন স্বাদের ঘটনা। মৌসুমী মিদ্দে, লাবণী পাল লিখছেন, মুম্বাই থেকে শুনছি। হর্ষদে লিখেছেন, জাস্ট অ্যামেজিং, সত্যি জিনিয়াদিকে প্রণাম জানাই, চোখের সামনে ঘটনাটা ভেসে উঠল। একে জানি অসাধারণ হবে এপিসোডটি, কিছু বললাম না। থ্যাংক ইউ সো মাচ সানিয়া মণ্ডল। জয়শ্রী ব্যানার্জি, আমার নামটা নিলে না, রোজই শুনি, অবশ্যই নামটা নিলাম এবং অবশ্যই ভবিষ্যতেও নেব। গণেশ ভাটিয়া, জবা দেবী, দীপ্তি মাইতি, নবনীতা দাস, ইন্দ্রজিৎ রয় চৌধুরী এবং আরও অনেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকবেন। আর প্লিজ আপনারা রাগ করবেন না যাদের নাম মিস হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করি প্রত্যেকের নাম নিতে। হতে পারে আপনাদের আশীর্বাদে এখন আপনাদের কমেন্ট অনেক বেড়েছে আগের থেকে অলৌকিক জোনে, তাই আমার মিস হয়ে যায়। প্লিজ আপনারা রাগ করবেন না, আমাদের সঙ্গে থাকুন এভাবেই। থ্যাংক ইউ সো মাচ।